আপনার ঘটনা? আমার যে ঘটনাটা, এটা হচ্ছে এই বছরের ঘটনা। আমি এবার এসএসসি পাস করেছি। তো এসএসসির পরে সবারই লম্বা একটা ছুটি থাকে। সেই ছুটিতে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের একটা কাজিনের বাসাতে। আমি ফ্রেন্ডের নাম উল্লেখ করছি না কোনো একটা কারণে। তো এবার যেখানে গিয়েছিলাম সেটা ছিল সিলেট। সিলেটের মধ্যে সব থেকে একটা জানাশোনা জায়গার নাম কুলাউড়া। তো সেখানে আমি রাতের ট্রেনে ধরে, ট্রেন ট্রিপ ছিল যেহেতু, সেটা আমার লাইফের জন্য অনেক ভালো কিছু ছিল। তো রাত 10টার দিকে আমি ট্রেন উঠি। সে তো পৌঁছাতে আমার রাত 3টে বেজে যায়। তো মধ্যরাত। তো সেই সময় আমাদের সাথে ছিল আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের একটা আঙ্কেল। তো স্বাভাবিকভাবে আমরা ওখানে নেমে আঙ্কেল চাপটা খেতে বললো, যা নর্মালি আমরা খেয়ে ফেলি। তো খাওয়ার পরে স্টেশন থেকে নেমে দেখি যে কোনো জায়গায় কোনো যানবাহন নেই। তো যেহেতু যানবাহন নেই, তো জিজ্ঞেস করলাম আঙ্কেল আমরা কিভাবে যাবো? তো বললো বাজার দিয়ে যদি যাই তাহলে অনেক সময় লাগবে, মোর দেন 20 মিনিটস। তো যদি আমরা এই রেল লাইন ধরে যাই তাহলে আমাদের বাসা 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবো। তো আমরা আঙ্কেলের কথার সাথে একমত হলাম যে ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তো আমরা রেলপথ ধরে হেঁটে যাই। তো কথা অনুযায়ী আমরা হাঁটা শুরু করলাম। তো কিছু তো যাওয়ার পরে, যেহেতু কুলাউড়া অত উন্নত শহর টাইপের না, আবার শহর বলতে গেলে মফস্বল টাইপের। তো আমরা যে হাঁটতেছি, হঠাৎ করে শিয়ালের ডাকের মতন কুকুরের ডাক আশেপাশ থেকে শোনা যাচ্ছে। তো পাশের ফ্রেন্ডটা বলে উঠলো এটা কি ডাকে? তো আমি বললাম যে এটা কিছু না, তেমন মনে হয় আশেপাশে কোন কুকুর ডাকতেছে। তো ওকে ভয় দেওয়ার জন্য আমি ওকে একটু বেশি ভীতু করতেছিলাম, কাজ ও একটু ভয় পায়। তো আমি ওর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আঙ্কেলের সামনে ছিল। আমরা জানতাম না আসলে যে ওই আশেপাশে কি আছে না আছে, অন্ধকার চারিদিকে। তো আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটে যতটুকু আলো হয়। তো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি পাশে ড্রেনের মতো কিছু একটা বড় ক্যানাল টাইপের। তো ওইখানে হঠাৎ করে মনে হয় ইট পড়ার মতো দুম করে একটা আওয়াজ হলো, পানিতে যেমন ব্লাফ দেয় ব্লাফ আওয়াজ। তো আওয়াজটা শুনে ফ্রেন্ড একটু ঘাবড়ায় গেল যে ওখানে কি। তো আমি বললাম কিছু না, ও যাতে ভয় না পায় এই জন্য আমি ওকে বলে দিলাম যে ওখানে কিছু নাই, তুই ভয় পাস না। ফ্ল্যাশ লাইট দিয়ে দেখি পানি যে নড়বে, কিছু পড়লে, নর্মালি রাতের বেলা ব্যাংক পড়তেই পারে, আলো দেখে মনে হয় লাফ দিছে, কারণ আমি দেখেছি এরকম কিছু। পরে এখন ওখানে দেখি কোনো পানি কিছু নড়তেছে না। তো আমি আবার নর্মালি এগুলো তো ভয় পাই নাই। তো আমি বলছি নর্মাল কিছু একটা অন্য জায়গায় আওয়াজ হয়েছে। তো ওইভাবেই আস্তে করে হেঁটে চলে যাই। যাওয়ার পরে বাসায় উঠতে বাসায় গিয়ে ফ্রেশ হই। তো হওয়ার পরে আমাদের যে রুমটাতে হয়, রুমটা ছিল এনাফ স্পেস ওয়ালা। সো আমার ফ্রেন্ড ফ্রেশ হয়ে গেছিল, তাও আমার ফ্রেশ হওয়া বাকি ছিল। তো আমি যখন বাথরুমে যাব, তো চারিদিকে একটু দেখতেছিলাম যে আসলে আশেপাশে কি আছে রুমে। তো দেখতে খেয়াল করলাম যে রুমে সব জায়গায় কিছু ছোট ছোট চিরকুট টাইপের দোয়া লাগানো। তো আমার মাথার মধ্যে কাজ করলো যে এখানে দোয়া লাগানো কেন, রুমের মধ্যে কি কোন সমস্যা আছে? পরে আমি নিজের মধ্যে রাখলাম। তো ভালো কথা, তো আমি যখন বাথরুমের দরজা খুলতে যাবো, বাথরুমের দরজার মধ্যেও দেখি চিরকুট লাগানো। তো তখন আমার মনে হলো যে সামথিং ইজ রং ইন দিস রুম। তো তখন আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন শুচ্ছি, তখন দেখি বেডের কাছেও, বেডের মাথার উপরে সেখানেও ছোট চিরকুট লিখা দোয়ার। তখন আমি ফ্রেন্ডে খোঁচা দিয়ে বলি যে দোস্ত, এই রুমে মনে হয় কোনো সমস্যা আছে। ও বললো তুই ঘুমাতো, তুই বেশি প্যারানর্মাল হয়ে যাস, কোনো কিছু দেখলে এই জন্য তোর মনে হচ্ছে। আমি বললাম না, তুই নিজেই বল যে এখানে কি এক্সপ্লেনেশন থাকতে পারে, সবকিছুতে দোয়া, তোর বাসায়ও তো আছে, তো আমার বাসায়ও তো আছে, এত দোয়া তো নাই কোথাও। পরে সে বলে যে আচ্ছা তুই ঘুমা, রাতের বেলা এখন আর কি করবি, আজ আমি তো দিয়ে দিস, আমি ভয়ের কিছু না, আমি ভয় পাই না। তো আমি বললাম ঠিক আছে, কালকে সকালবেলা তাহলে তুই আঙ্কেল বাঙ্কিটিকে জিজ্ঞেস করে ফেলিস যে কি কাহিনী আসলে। তো যেমন কথা ঠিক তেমন কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে 11টা নাগাদ 12টা থেকে উঠেছি। সেদিন ছিল যেদিন আমরা সবাই যাই, সেদিন বৃহস্পতিবার ছিল। তো তার পরের দিন ফ্রাইডে। তো আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে লেট হয়ে যায়। তো আমার সেদিন জুম্মার নামাজটা মিস হয়ে যায়। তো আমি আন্টিকে জিজ্ঞেস করি যে আচ্ছা আন্টি, এই বাসায় কি কোনো সমস্যা আছে? তারা ফার্স্ট একটু ইগনোর করে যে আসলে তো এখানে কোনো সমস্যা নাই, কেন কি হয়েছে? যে আন্টি যদি সমস্যা না থাকে তাহলে এত দোয়া কালমা কিসের জন্য, এত প্রোটেকশন কিসের জন্য? বলে আগে একটা সময় ছিল, কিন্তু এখন আর কিছু নেই, তোমার ভয় পাও না, কিছু হবে না। তো স্বাভাবিকভাবে আমার মাথার মধ্যে একটু কিউরিয়াসনেস জাগে যেখানে কি ছিল না ছিল জানার জন্য। ওই বাসায় সবাইকে জিজ্ঞেস করি, কেউ বলতে এত আগ্রহী হয় না। পরে আমি যেহেতু জুম্মার নামাজটা পড়তে পারিনি, সেহেতু আমার ভাবি যে পাশেই তো কবরস্থান রয়েছে শুনেছি, তো ওখানে যে একটু মিলাদ পড়ে আসি বা জিয়ারত করে আসি। জিয়ারত করতে যেয়ে তো আন্টি আর যেতে দিচ্ছে না, যে না বাবা তোমার এখন ভর দুপুর বেলা 2টা বাজে, এখন যাওয়ার দরকার নেই। আমি জিজ্ঞেস করি যে কেন আন্টি, গেলে কি হবে? তো আন্টি বলে যে বাবা জায়গাটা ভালো না, তুমি যেও না।
তাই আমি বলি যে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই। ফ্রেন্ড বলে আমি ঘুমাবো, এখন তুই যে একা গেলে যা। তো আমি এখন একা কি করব, পরে জিদ করে একাই বের হয়ে গেলাম। তো গোরস্থানে যে আমি যখন জিয়ারত করলাম, জিয়ারত করার শেষে পাশেই খেয়াল করে দেখি ওখানে একটা মন্দিরও আছে, যে কারণে আমাকে আসলে আসতে দেওয়া হয়নি। মন্দিরের সামনে যে দেখি যে ওখানে ডেড বডি যখন পুরানো হয়, ওর সতীদাহ করার পর ওর কিছু হাড্ডি বা কঙ্কালের যে পুরো অংশ সেটা পড়েছিল চট দিয়ে। তো আমার দেখে অনেক কিউরিয়াস জায়গায় আসলে, যে আমি কখনো দেখি নাই জিনিসটা। তো ফার্স্ট টাইম শ্মশানে যাচ্ছি দেখতে আমার এক্সাইটেড ছিলাম। তো গেলাম, ওগুলো ধরে দেখতেছি। তখন মনে হচ্ছে অনেক গরম একটা হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল। তো আমি ফিল করলাম যে আসলে আমি ভাবছি মনে হয় এটা রোদের কারণে হচ্ছে, বেশি রোদ এদিকে তাই গরম বেশি এখানে। পর একটু পর মনে হচ্ছে আমাকে কেউ এই শ্মশানের ভিতর থেকে ফলো করতেছে। তা আমি এটা তুচ্ছ করে নাই। পরে আমি যে জিনিস দেখতেছিলাম সেটা দেখে ওটাতে ধরতেছি। পরে ওখান থেকে কিছু অংশ আমি হাতের মধ্যে নিয়ে পকেটে ভরে ফেলি যে আমার ফ্রেন্ডটাকে আমি ভয় দিব। পরে যখন আবার মনে হলো মাথার মধ্যে যে আমি তো কখনো শ্মশান দেখি নাই, কোথায় কি করা হয় না হয়, আমি যদি একটু প্রাচীলটা টপকায় যাই ভিতরে তাহলে মানে দেখতে পারবো আসলে ভিতরে কি আছে। পরে আবার মনে হলো যদি ভিতরে কিছু থেকেও থাকে আমি তো পালাতে পারবো না, কাজ তালা মারা, উঠতে দেখে আমি সেন্সলেস হয়ে পড়ে থাকবো ওখানে। তখন কি করা যায়? তখন আমি একটু অনেকক্ষণ ধরে জিনিসটা দেখতে থাকলাম যে ভিতরে কি আছে না আছে। তখন মনে হচ্ছে কেউ ওখানকার ভিতর থেকে আমার দিকে কেউ তাকায় আছে। তো পরে যখন আমি উঠে আসবো তখন হঠাৎ করে পিছন থেকে একটা লোক আমাকে ডাকতে, এই ছেলে কি করছো এখানে? তো আমি বললাম যে আমি কিছু না, আমি এখানে নতুন আসছি, আমি দেখতেছি, এই বাসাতে আসছি। তখন বললো আচ্ছা এখান থেকে চলে যাও, জায়গাটা তো ভালো না। আমি কেন ভালো? সে কোনো উত্তর দিল না, বললো তোমার ভালোর জন্য বলছি, তুমি এখান থেকে চলে যাও। তো ওই লোকটা তারপর আজ থেকে চলে গেল। তো আমি যেখানে ছিলাম দাঁড়ায়, সেখানে যে স্তূপটা ছিল, অ্যাশেজ ছিল, ওখান থেকে হঠাৎ করে ধোঁয়া উঠে শুরু করলো, যেটা আমার কাছে অনেকটা উইয়ার্ড লাগছে। তো তখন জিনিসটা আমার একটু ভয় করে লাগা শুরু হয় যে হ্যাঁ এখানে কিছু একটা আছে যেটার জন্য কিন্তু ধোঁয়া উঠতেছে। কারণ আমি যখন হাত দিয়েছি এটা তো ঠান্ডা ছিল, বা আমার হাতে তো গরম ফিল হয় না, তাই ধোঁয়া উঠছে কিভাবে। পরে আমি ওখান থেকে আস্তে আস্তে হেঁটে বাসার মধ্যে যাই। এই ঘটনা আমি কাউকে বলি নাই, কাজ আমার ফ্রেন্ডও ভয় পাবে, বা আন্টি যেটা যিনি ছিলেন উনিও বকা দিবে যে তুমি কেন গেছো এই ভর দুপুর বেলা। তো এখানেই শেষ নয়। তো তারপর দিন আমরা রুমে শুয়ে আছি। রুমের মধ্যে দেখা যাচ্ছে যে মনে বোঝা যাচ্ছে কিছু একটা শ্যাডো টাইপের দৌড় দিছে। তো আমার ফ্রেন্ড তখনও জাগনা ছিল। তো আমি ভাবছিলাম যে ওকে একটু বলবো, কিন্তু পরে মনে হয়েছে যে ও আমাকে বিশ্বাস করবে না, কারণ আমি সবসময় ওকে মজা নেওয়ার জন্য ভয় দেই। তো এবারও মনে করবো যে আমি মনে করুন একটা ফালতু মজা করতেছি ওর সাথে। পরে আমি ওর কোনো কান দেই নাই। আর আমি যে রুমে ছিলাম সেই রুমের পাশেই ছিল বারান্দা, বারান্দাতে ছিল অনেক কবুতর। রাত হলে কবুতর না হঠাৎ একটা সময় আসলে কবুতর ডাকা শুরু করে গুঁ গুঁ করে। তো এইটা আমার কাছে অনেকটা আজব লাগছে, মনে ভাবছি যে চোর আসছে, কিন্তু পরে বারান্দায় যে দেখি কিছু নেই, পুরোটাই ফাঁকা। আর এখানে যে আমি অনেকগুলাই জায়গা ঘুরেছি। তো ঘুরে আমি একটা লোকের কাছে জানতে পেরেছি যার সাথে যিনি সম্পর্কে আঙ্কেল লাগে, উনি ওখানকারই একটা চা বাগানে কাজ করতো। তো উনি ফার্স্টে ওনার জীবনে যে ফার্স্ট চাকরিটা পায় কোনো একটা চা বাগানের কটেজ পায়, উনি ম্যানেজার হিসেবে জয়েন করে। যেহেতু ম্যানেজার, তার একটা বাংলো ছিল পাহাড়ের উপরে। চা বাগানগুলো যদি কেউ সিলেটের চা বাগানগুলোতে যেয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে ওখানকার চা বাগানগুলোর মধ্যে কটেজ থাকে যারা কিন্তু ওখানকার ম্যানেজারদের জন্য থাকে রেস্ট্রিক্টেড, ওখানে নর্মাল মানুষ থাকে না। তো তার ম্যানেজারের কটেজের পাশেই থাকে তাদের, বা রুমে যারা কাজ করে তাদের বাসা। তো যেমন তো সে আঙ্কেল আমাকে একটা স্টোরি বললো, অনেক রিকোয়েস্টের পর যে আঙ্কেল এখানে কি কোনো ভূতের কাহিনী আছে? তো সে, আমি যেহেতু এত কিউরিয়াস, তখন আমাকে অনেক কিছু বলে যে হ্যাঁ আমার জীবনে একটা ঘটা কাহিনী আছে। তো আমি বলি যে আচ্ছা আঙ্কেল আপনি কি কিছু মনে করবেন যদি আমি এটা শেয়ার করি মানুষের সাথে, বা যদি আমি এটা জানতে চাই? বলে না আমার বলতে সমস্যা নেই, কিন্তু যেহেতু আমার লাইফে এক্সপিরিয়েন্স ঘটা, কখনো কেউ জিজ্ঞেস করেনি ভাবে, তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমি তোমাকে বলতেছি। তো ওনার জীবনে যে প্রথম চাকরিটা, সেই চাকরিটা পাওয়ার পর উনি পায় কোনো একটা চা বাগানে। চা বাগানটা ছিল অনেক বিস্তৃত। তো যে অনেক বড় হওয়ার কারণে তার সে প্রথম জীবনের প্রথম চাকরি, সে ওখানে বনের পরিবেশ তার ভালোই লাগছিল। সকালে উঠে নতুন একটা আবহাওয়া, সবকিছু পাবে, তার সব মিলায় তার ভালো লাগছিল। তো সে চাকরিটাতে নেয়। জয়েন করার প্রথম দিনই তার দারোয়ান তাকে বলে দেয় যে সাহেব আপনি ঘর থেকে সন্ধ্যা হলে বের হবেন না। তো সে কিছু মনে করে না, কারণ ভূত টুতে সে বিশ্বাস করতো না। সে ভাবছে মনে হয় এমনি বলছে, তো কি বা হবে।
সে বলছে যে সাহেব আপনি যদি কিছু লাগে এখনই বলে রাখেন, আমি যা লাগে আমি আপনাকে দিয়ে যাব, আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবেন, আমি আসবো, আপনি দয়া করে ঘর থেকে বের হবেন না। সে আর ঘর থেকে সে বলে ঠিক আছে তুমি যাও। আর ওখানে 8টা মানে চা বাগানের মধ্যে নিঝুম রাত, তো এত রাতের মধ্যে মানুষজন আসলে কেউ ঘোরাফেরা করবে না। তো উনি ফার্স্ট ডেতে ম্যানেজার থাকতে যায়, থাকার পরে তার সাথে কোনো কাহিনী ঘটে না। তো সে যেহেতু বলতে মনে করে যে তা আসলে কিছু নাই এখানে, তো তার পরের দিন রাতের বেলা সে স্মোক করতো। তো বারান্দায় বসে সে ডিনার করার পরে 8টার দিকে স্মোক করতেছে। তো অল অফ আ সাডেন তার হাতে লাইট ছিল, কিন্তু সে লাইট টেবিলে রেখে স্মোক করতেছিল আর পরিবেশটা নিচ্ছিল, ফিল নিচ্ছিল। দেন অল অফ আ সাডেন সে শুনতে পায় তার বাসার চারপাশ দিয়ে 5-6 জন লোক হাঁটাচলা করতেছে বা দৌড়াচ্ছে। গ্রামের মানুষ কথাবার্তা বলতে বলতে হেঁটে গেলে কোনো কিছু সমস্যা হয়েছে, এই জন্য মানে দৌড়াচ্ছিল। তো তার কিউরিয়াসিটি জায়গায় মাথার মধ্যে যে এত রাতে এখানে কে, চোর টোর এলো নাকি। তো ওই এলাকায় আবার চোর ডাকাতের একটা ভয় ছিল। তো যেহেতু ভয় ছিল, সে টর্চ ছাড়াই সে বের হয়ে যায়। সে গেটের সামনে যায়, তার যে মিনি গেটটা ছিল বাসার, সে মিনি গেটটাতে বের হয়ে দেখে ভাই কিছুই নেই, পুরা খা অন্ধকার। কিন্তু তার নাকে কিছু তীব্র বিচ্ছিরি গন্ধ আসে, যেমনটা মাছ পচলে বা এরকমই ধরনের কিছু একটা ময়লার ডিবা থেকে যেটা আসে। তো সে এগুলো আর কিছু বলে না, তো সে রুমে ফিরে যায়। তারপরের দিন বেলার কথা, দুপুর বেলা সে ঘরে আসে। ঘরে এসে সে ফিল করতে পারে যে তার রুমের বাইরে যে বারান্দা ছিল, সে বারান্দা থেকে হাঁটাচলা করছে। কিন্তু ভর দুপুর বেলা কে হাঁটাচলা করবে, সেখানে তো কোনো লোক ছিল না, প্রহরীও ছিল না। তো বিকালে যখন তার ঘরে লোক আসে ঘর ঝাড়ু দিতে, সে জিজ্ঞেস করে আচ্ছা তোমরা দুপুর বেলা না তুমি আসলা, তাহলে এখন আবার কেন আসছো? সে বলল সাহেব আমি তো দুপুর বেলা আসিনি। বলে অন্য কেউ আসছে? বলে না সাহেব, আপনার বাংলোতে শুধু আমি কাজ করি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আমি না এরকম কালকে রাতেও এরকম দেখছি। তখন বলে আপনাকে প্রহরী বলে নাই যে ঘর থেকে বের হবে না রাতের বেলা? তো বলেছে হ্যাঁ বলেছে। তো কি হয়েছে? বলে কি যে আসলে কি সাহেব, আপনাকে যেটা বলা হয়েছে সেটুকু শুনেন, কাজ আপনার জন্য ভালো হবে না ওটা। তো তাকে জোর জবরদস্তি করা হয়, তাকে কিছু টিপস দেওয়া হয়, অনেক কিছু বলে তার কাছ থেকে কিছু কথা বের করা যায়। যে শোনা যায় যে এই যে কটেজটাতে উনি রয়েছে, সেই কটেজটা নাকি বহুত পুরনো। এই কটেজে আগে একজন লোক ছিল যে ম্যানেজার কিনা 15 বছর মতো কাজ করেছে। তো কাজ করা অবস্থায় সেই জায়গার টি গার্ডেনের মালিক তাকে কোনো কারণ ছাড়া বহিষ্কার করে এবং সেই পদে আরেকজনকে নিয়োগ করে। সেই জিনিসটা সে মেনে নিতে পারে নাই, সে বাড়ির মধ্যে আত্মহত্যা করে। তার আত্মা সেই কেস সেটা হওয়ার পরে 5 বছর মতন এই কটেজটা পরিত্যক্ত থাকে। যেহেতু পরিত্যক্ত থাকে সেজন্য ওখানে কেউ যাওয়া আসা করে না, লোকজনও ভয়া যায় নাই, কারণ ওখানে সুইসাইডের একটা কেস রয়েছে। তো তারপরে ওখানকার যে লোকটা, সে লোকটা চলে যায়, বলে সাহেব এই কথা কাউকে বলবেন না, আমার চাকরি চলে যাবে। বলে ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই। তো তার যেমন সে রাতের বেলা ছিল, তারপর আগের দিন রাতের বেলা সে দেখে যে ঘটনা দেখে, তারপরের দিন সে আবার ঘুমাচ্ছে। তো ঘুমাতে যে জানালার পাশ দিয়ে কিছু হুইসপারিং শুনে, যে কেউ কথা বলতেছে ফিস ফিস করে। সে মনে করে ফিস ফিসটা না ঘরের চারপাশে ঘুরতেছে। হঠাৎ করে মনে হচ্ছে রুমের মধ্যে চলে আসছে। তো যখন হুইসপার শুনে সে উঠলো, সে উঠে মনে করলো সে মানে ঘুমের ঘরে ভুল শুনে হ্যালুসিনেশন হয়েছে। সে শুয়ে পড়ে, সে কিছুটা নিদ্রা চলে আসে। তার 1টা কি 2টা বাজে, তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে। যখন ঘুম ভেঙে যায়, সে উঠে দেখে কালো ধরনের একটা শ্যাডো তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তাদের টেবিল ল্যাম্পটা জ্বলায়, দেখে যে ওখানে কোনো কিছু নেই, ফাঁকা। সে মনে করে ঘুম থেকে উঠেছে, মনে হয় মনের ভুল। তো তার পরের দিনের কাহিনী, সে রাতে খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম নিতে বেড়ে যায়। তো এবারকার কাহিনী আর বেশি রাত করেনি। এবার সে 10টা বাজতেই হঠাৎ করে দেখে যে মনে হচ্ছে যে তার বাড়ির বাইরে অনেক ঝড় হচ্ছে, কিন্তু সে সময় তো ঝড়ের সময় ছিল না। ঝড় কিসের? তারপরে সে বেড থেকে উঠে দরজা জানলা লাগায়, যেহেতু বাড়ি পাচ্ছে ঝড় হলে। তো সে ঝড়ের সময় সে দরজা জানলা লাগাই দিয়ে শুয়ে পড়ে। তারপরে আচমকাই সে দেখে বাথরুমে পানি পড়ার শব্দ। বাথরুমের মধ্যে কেউ পানি ফেলাচ্ছে, কেউ গোসল করতেছে, লাইটটা অন হয়ে গেছে।
সে মনে করলো মনে হয় তারই ভুলে সে লাইট অন করে রাখছে, আর পানি মনে হয় কোনো একটা ভুল কারণে বা সে পচিয়ে আসছে সেটা পানি পড়ছে। কিন্তু সে দেখে যে আসলে পানির কলও ছাড়া নেই, বা হচ্ছে পানি যে গোসল করতেছে সেটা বাথরুমটা শুকনো, সে যেমন লাস্ট টাইম ব্যবহার করেছিল ওইভাবেই আছে। তো সে এবার একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে সে আবার বেডে এসে শুয়ে থাকে। তো এবার যেটা হয়, মধ্যরাতের দিকে সে তার নিজের মতো কোন একটা অবয়বকে আবিষ্কার করে তার রুমের মধ্যে। সে স্বপ্নেও এই ধরনের অবয়বকে দেখেছিল, যে তার সেই অবয়বটা তাকে কোনো কিছু নিয়ে দৌড়াচ্ছে তার পিছে, যে তাকে মেরে ফেলবে। সে যখন ঘুম ভেঙে তাকায় থাকে তখন দেখে সেই অবয়বটা তার পায়ের কাছে আছে, এমন ভাবে হাসছিল যেন সেই অবয়বটা তাকে অনেকদিন পরে পেয়ে গেছে যে তাকে মেরে ফেলবে। তো সেটা দেখে সে ওখানে সেন্সলেস হয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে তার উঠতে দেরি হয়ে যায়, তখন বেলা হয়ে গেছে অনেক। তো তার মালিককে সে জানায় যে সে এখানে কাজ করবে না, তার বাসা চেঞ্জ করতে হবে। সেই কলোনির মধ্যে অনেক কিছু শুনেছে এবং সে অনেক কিছু ফিল করতে পারতেছে। তো মালিক বলে তুমি তো এইভাবে, এটা মিথ্যা কথা, এগুলো কোনো কিছু নেই। তখন তারা বলে কি যে না, আপনি আমার লাগলে চাকরি আমি ছেড়ে দিব, দরকার হয় আমি চাকরি করবো না, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, এটা আমার থাকার জন্য অসম্ভব। তখন তাকে বলা হয় যে আচ্ছা ঠিক আছে, তুমি একদিন সময় দাও আমাকে, আমি দেখি ব্যাপারটা কি হয়েছে। তো সেই দিন রাতে ঘটে মূল ঘটনা। সেই দিন কি হয়, সেদিন সে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে সে বেডে গেছে বিশ্রাম নিতে। সে অলমোস্ট ঘুমায় গেছে। তো ঘুম থেকে তার এমন একটা সময় ঘুম ভেঙে যায়, সে অনেক ঠান্ডা ফিল করে, কারণ সে যখন ঘুম ভেঙে দেখে সে ফ্লোরে শুয়ে আছে। তো সে ভয় পেয়ে যায় যে সে বেড থেকে ফ্লোরে কেমনে থাকে, আর ফ্লোরে থাকলে খাটের নিচে চলে যাবে কিভাবে, সে যদি পড়েও যায় তো বেডের পাশে পড়ে থাকবে, খাটের নিচে যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তো উনি যখন উঠতে গেছে, খাটটাও একটু ভালো উঁচা ছিল যে উঠা যাবে, মাথা উঠানো যাবে, কিন্তু তার মনে হচ্ছে কেউ একজন ধরে আছে। তার মাথার মধ্যে মনে হয়েছে যে হয়তোবা তাকে বোবায় ধরছে বা এমন কিছু, যে কিনা উঠতে পারতেছে না। দোয়া কালমা পড়ার পরেও তার সব হাত পা কেমন যেন অবশ হয়ে আসছিল, সেই পচার দুর্গন্ধটা আবার রুমের থেকে আসছিল। তো সে তখনও আল্লাহর নাম পড়তে পারত। সেই সময় আল্লাহর কি ভাগ্য যে সে হচ্ছে মানুষটা, আমার ভালো ভাগ্য ছিল যে সেই সময় আজান দিয়ে দিছে। সে ওই মুহূর্তে ঘর থেকে বের হয়ে চিৎকার দিয়ে তার প্রহরীর রুমের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে ওখানে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তো সেন্স যখন ফিরে, সে তখন সব প্রহরীদেরকে ঘটনা খুলে বলে যে এই হয়েছে আমার সাথে। পরে প্রহরীকে বলে যে মালিককে জানাই দিবা আমি এই চাকরি আর করবো না। সে ওই অবস্থাতেই তার চাকরি ছেড়ে ব্যাগ গুছিয়ে চলে যায়। এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং কষ্ট করে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরা কিছু ফেসবুকের কমেন্ট পড়ে ফেলি। রাফসান আলম রিজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির হোসাইন, এবং আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি তিনি বেশ পরিবেশ তৈরি করে শুনছেন, সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সম্রাট, এবং তিনি বলছেন যে তার কাছে এই শোটা অনেক পছন্দের একটি শো। আহমেদ আরাফাত আমাদের সঙ্গে আছেন এবং তিনি উত্তরা থেকে আছেন এবং রেগুলার শোনেন, তিনি জানিয়েছেন। অবুজ মন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন জি এম শাহরিয়া শামীম, আমাদের সঙ্গে আছেন রবিন হুসাইন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার কাছে ভয়ঙ্কর কাহিনী আছে, লাইফে ঘটে যাওয়া ঘটনা। আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন সেটা, এবং পাঠিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমাদের সঙ্গে সঞ্জয় সরকার আছেন, আলমগীর মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন। বিজয় হাসান আছেন, তিনি বলছেন যে আমি শুনছি। এমডি দিজান রহমান আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে ভয় পাচ্ছি না। ইমন আমাদের সঙ্গে আছেন, ইমেলটা অনেক ভালো লেগেছে। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন, ইন্টারেস্টিং স্টোরি ভাইয়া। আমাদের সঙ্গে মুবাশির খান শান্ত আছেন, এবং আজকে স্পেশাল কেউ আসেনি, তিনি জিজ্ঞেস করেছেন। ভূতফ্রেন্ড যারা আসেন তারা তো সবাই স্পেশাল, কারণ তারা তাদের ঘটনা শুনে আপনাদের ভয় দেখান, তাদের যাতে স্পেশাল আর কি হতে পারে। হাসান শেখ আমাদের সঙ্গে আছেন। হ্যালো রাসেল ভাই, আমি সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা থেকে বলছি। ওকে। ফুয়াদ আল মুক্তাদির আমাদের সঙ্গে আছেন, আমি শুনছি ভূত এফএম আজ রাতে ভয়ঙ্কর অনুভূতির স্বাদ। শেষ বিকেলের গল্প আমাদের সঙ্গে আছেন। জুলকারাইন ট্রাভেলার আমাদের সঙ্গে আছেন। সৌমিক মেহরান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিটন নাটোর থেকে।
থেকে, এবং তিনি শুনছেন নাটক থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়ান মোহাম্মদ সাজিদ, এবং তিনি বলছেন ঘটনাটা খুব বড় কিন্তু চমৎকার। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এতদিনে খুঁজে পেলাম ভূত এফএম পেটা। হ্যাঁ, আপনি ঠিক জায়গায় আছেন। সোহান রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টিসি বি তামিম, বরিশাল থেকে শুনছেন। চেয়ারফুল স্বপ্নিল আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন জাহিদুল হক, এবং তিনি বলছেন যে তিনি মিস করছেন কিছু একটা, আমি বুঝতে পারিনি আপনার মেসেজটা, আপনি আরো ডিটেইলে লিখলে বুঝতে পারতাম। রৌফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমরান হুসাইন, এছাড়াও সানভি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল ওপি খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন আরাফ মাহমুদ জাফর, এবং ফার্স্ট স্টোরিটা নাইস তিনি লিখেছেন। আল মাহফুজ বাপ্পি আমাদের সঙ্গে আছেন, রিয়ান রাকিব আমাদের সঙ্গে আছেন, এমডি জাবিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ রেহমান জীবন, অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি আব্দুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, বললেন ভাই আজকের গল্প দুটি দারুণ লাগলো। আমাদের সঙ্গে আছেন এমডি, আমাদের সঙ্গে আছেন আরিফিন মীর, এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। রিয়াদ আল তুর্য আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন হুসাইন আহমেদ তিনি আছেন আমাদের সঙ্গে এমডি শহীদুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন তাহসিন সোহান, আমাদের সঙ্গে এমডি হুসাইন আহমেদ লিখেছেন নিরাপদ সড়ক চাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল অপি, আমাদের সঙ্গে আছেন হুসাইন আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাপ্পি খলিফা। অনেকেই লিখছেন নিরাপদ সড়ক চাই, আমরা সবাই নিরাপদ সড়ক চাই, ডেফিনেটলি আমরা সবাই চাই। এমডি মাহমুদুল হাসান হৃদয় আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মনজুরুর রহমান সেজান, ভয় পাচ্ছি না। আল মাহফুজ বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আইকে সাইমুম আমাদের সঙ্গে আছেন, শুক্রবার মানেই ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন উত্তম কুমার পল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইউসুফ রনি, তারেক আহমেদ মুন্না আমাদের সঙ্গে আছেন, আবিদ অঙ্কন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এসকে ফিরোজ, সৌরভ আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, তারিফ মুসবা মুবাশশর আমাদের সঙ্গে আছেন, রোহিত মোহাম্মদ রহমান শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রোমান হাসাইন, এছাড়াও দেবনা আনন্দ চক্রবর্তী, এছাড়াও আছেন এ বি হাসান রনি, তসলিম মাহমুদ যশোর থেকে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিয়াদ ইব্রাহিম, এছাড়া মালদ্বীপ থেকে শুনছেন তিনি। কেটি কাউসার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আনিসুজ্জামান আমিন, আই লাভ বাবু ভাই, মিসিং ইউ বাবু ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি কবির বগুড়া থেকে শুনছেন, তেহসান আহনাফ আমাদের সঙ্গে আছেন, এসকে শিওন আমাদের সঙ্গে আছেন, রেজওয়ান রিফাত আমাদের সঙ্গে আছেন। আমরা ছিলাম ভূত এফএম এর যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটাতে, এবং এই পেজে যদি আপনি যে কমেন্ট করতে চান তাহলে আপনাকে যেতে হবে www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে, না এই অ্যাড্রেসে তো যাবেন, এটা আমাদের ফুর্তির পেজ, আর এটা হচ্ছে www.facebook.com/bhutfm.raffle, যেখান থেকে আমি মেসেজগুলো পড়লাম। একটু পরে আমি ফুর্তির পেজে গিয়েও মেসেজ করব, তবে তার আগে আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন। আপনার ইউ হ্যাভ এ বিউটিফুল স্টোরি, আপনার স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, সেই স্টোরিটা খুব ধৈর্য নিয়ে আমরা সবাই শুনবো। আপনি খুব ধীরে ধীরে চমৎকার ভাবে বলবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ব্রেকে যাইনি, সো আমরা ঘটনাটা শুনে ফেলি। আশা করছি আপনারা এনজয় করছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুষার আহমেদ বলতেছি, আমি মিরপুর 1 থেকে এসেছি। জি, আসলে আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা 2016 সালে ঘটে। জি, আমি 16 সালে ইন্টার পরীক্ষা দেওয়ার পর ভার্সিটি এক্সাম প্রিপারেশন নেই, তো অনেক প্রিপারেশন নেওয়ার পরও কোথাও পাবলিক ভার্সিটিতে মানে চান্স হয় না আমার। আচ্ছা, যার কারণে আমি একটু ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম, আর বাসা থেকেও বলতেছে যে এই সময়টা এখন তুমি কি করবা, তুমি তাবলিগে চলে যাও। তো আমি ভাবলাম যে হ্যাঁ, যে আমার দিল সায় দিল যে আমি হ্যাঁ যাবো ইনশাল্লাহ। তো আমার ভাইয়ের পরামর্শ আমি ছাত্র জামাতের সাথে, এসএসসি ছাত্র জামাতের সাথে 40 দিনের জন্য বের হই। আমার খুলনায় রোগ হয়, কাকরাইল মসজিদ থেকে আমাদের রোগটা করে দেয় খুলনা বটিয়াঘাটা ইউনিয়নে। আচ্ছা, জামাতে যখন 15 দিন চলতেছে, তো ওই অবস্থায়
আমরা একটা মসজিদ চেঞ্জ করি। তো 17তম দিনে যে আমরা সুখদারা ইউনিয়ন একটা বাজার মসজিদে গিয়ে উঠি। তো বাজার মসজিদের একটা মানে এক পাশে বাজার মসজিদের এক পাশে একটা নদী ছিল। আর যেহেতু বাজার মসজিদ প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু সমাগমটা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যা পর্যন্ত লোকের যাতায়াত আছে। তো নৌকা এপার থেকে ওপার হচ্ছে, মোটামুটি দেখা যায় যে সন্ধ্যার পরে আর কোনো লোক থাকে না বাজারে। তো ওই মসজিদ আমাদের প্রথম দিন। তো আমি ওই জামাতে প্রথম দিনে খেদমতে থাকি মসজিদে। আর রাসেল ভাই যদি মসজিদের মানে বিবরণটা দেই, মসজিদটা বেশি বড় না, টিন শেড মসজিদ। আর মসজিদটা 3টে স্টেপে বিভক্ত। প্রথমটা হচ্ছে ভেতরের অংশ, যেটা মানে থাই করা, আর একটা ছোট বারান্দা, আর বাইরে একটা বড় বারান্দা যেখানে অজু করার ব্যবস্থা আছে। তো ওই দিন আমি খেদমতে ছিলাম। সারাদিন খেদমত করার কারণে গোসল করার সময় পাইনি, যে গোসল করব ওই সময়টা আমার হয়নি। তো যার কারণে আমি চিন্তা করলাম যে রাতে শোবার আগে হয়তো বা গোসল করে নিলে আমার ঘুমটাও ভালো হবে, আর আমি ঘুমায়ও আরাম পাবো। তো মোটামুটি মানে আমলও শেষ হয়ে গেছে সব। ঈশা নামাজের পর সবে খানা দানা খাইছে, খাওয়ার পর এরকম বিছানায় চলে গেছে। তো আমিও, আমার শরীরটাও ক্লান্ত, যে আজকে অনেক মানে ক্লান্ত লাগতেছে, খেদমত করছি, মোটামুটি সমস্ত আমলে জুড়ছি, যার কারণে একটু মানে শরীরটা দুর্বল লাগতেছে। তো আমি বিছানায় চলে যাই, যে না এখন আর গোসল করব না। তো যখন বিছানায় চলে যাই, যেহেতু গ্রাম, ওখানে কোনো কারেন্ট নাই, যার কারণে আমি ভাবলাম যে না গরম লাগতেছে, গোসল করে নিলে ভালো হইতো। তো আমি এপিট ওপিট করতে করতে দেখা যায় যে 12টা বেজে গেছে, গোসল আর করি নেই। তো একটা সময় আমি ডিসিশন নিলাম, না গোসল না করে ঘুমাইলে আমার আর ঘুম হবে না। তো আমি তো প্রস্তুতি নিলাম গোসলের জন্য, একটা গামছা নিলাম, লুঙ্গি নিয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় আমি আবার আমার যে আমির সাহেব ছিল, তো ওই আমির সাহেবের কাছে আমি অনুমতি চেতে যাই যে আমির সাহেব আপনি কি আমার সাথে যাবেন? তো আমির সাহেব একটু ক্লান্ত বোধ করতেছে, যার কারণে উনি বললো যে তুমি অন্য কোনো সাথীকে নিয়ে যাও, ভালো হবে, আমি একটু রেস্ট নিই। তো আমি অন্য কোনো সাথীর কাছে যাই, এক স্টুডেন্টের কাছে যাই যে আমার ছোট ছিল, যেহেতু এসিসি ছাত্র জামাত। তো ওকে আমি রিকোয়েস্ট করি, ও আমাকে বলে যে ভাইয়া আমার তো খুব ক্লান্ত লাগতেছে, মসজিদ চেঞ্জ করছি আর পুরোটা দিন খুব ক্লান্ত লাগতেছে, আমি ভাইয়া অন্য কাউকে নিয়ে যান। তো আমি কাকে বলবো এখন? আর তাবলিগ জামাতের একটা বিশেষ বিষয় কি, যে মুরব্বীরা বলে যে একা একা আপনারা কখনো মসজিদ থেকে বের হবে না রাতের বেলা, বিশেষ করে কোনো সাথীকে নিয়ে গেলে ভালো হয়, মুনাসেব সাথী, বড় সাথী নিয়ে গেলে ভালো। তো আমি কোনো সাথী না থাকার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নিই যে না, যে আমি একাই বের হব। তো আমি এরকম মসজিদের মেমোর থেকে চাবি নিয়ে বের হয়েছি, তালা খুলছি, কেচি গেটের তালা খুলে বের হয়ে এরকম ঘাটে গেছি, গোসল করছি। গোসল করার পর যেহেতু ভাটা চলতেছে, আমি মগ নিয়ে গোসল করছি। তারপর কাপড় পরিবর্তন করছি। কাপড় পরিবর্তন করার পর দেখা গেছে যে এগুলো তো ধোয়া দরকার, রাত করে কি আর ধোয়া সম্ভব? সেজন্য আমি করলাম কি, যে কাপড়গুলো একটু উপরে রেখে আসছি, যাতে যে জোয়ারের পানিতে ভাইসা না যায়। তো আমি চলে আসছি। রাসেল ভাই আমার শরীর পুরা শরীর ভিজা, পুরা শরীরটাই আমার ভিজা। এখন আমার শরীরে খালি পরনে একটা গামছা পেঁচানো ছিল, চুল ভেজা, সমস্ত শরীর ভেজা। এই অবস্থায় আমি মসজিদের ভিতর ঢুকি। তো ঢোকার পর রাসেল ভাই আমার হাতে তালা চাবি, আমি কেচি গেটা চাপায় এরকম তালা মারবো। এই সময় তালা মারার সাথে সাথে আমি একটু মানে মুভ করছি পিছে। তো দেখলাম যে ট্যাবের আওয়াজ চলতেছে, ট্যাবের যেরকম পানি পড়ে ওইখানে একটা আওয়াজ হইতেছে। তো আমি ভাবলাম যে কি, তো দেখলাম একজন বৃদ্ধ লোক। আমার কাছে মনে হইল রাসেল ভাইয়া যে লোকটা মনে হয় বহুত বড় আল্লাহওয়ালা লোক, খুব সুন্দর চেহারা, দাড়ি পাকা, কাঁচা পাকা দাড়ি, খুব সুন্দর চেহারা, সুশ্রী চেহারা। যে কেউ দেখলে মনে হবে যে না, সে মনে হয় অনেক বড় নেককার লোক। তো ওনার চোখে আমার যখন চোখ পড়লো, তো উনি আমার দিকে মানে পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে চেয়ে আছে। তো আমার মুখ থেকে তখন সালাম বের হলো যে আসসালামু আলাইকুম। তো উনি আমার দিকে আবার মানে এক দৃষ্টিতে তাকাইছিল। তো তাকানোর পরে উনি আমাকে ইশারা দিল যে আমার সালামটা নিছে। তো আমি ভাবলাম যেহেতু যে বাইরে থেকে আসছে হয়তো বা নামাজ পড়বে, আমি তালা লাগাই দিই।
ভিতরে চলে যাই, ওনার নামাজ শেষ হলে আমি আবার তালা লাগাই দেব। তো আমি এরকম ভেতরে চলে যাই, আমি ড্রেস আপ পাল্টাই, ড্রেস আপ পরি নতুন করে। লোকটা ভিতরে আসে, কিছুক্ষণ পর উজু করার পর লোকটা ভেতরে আসে। আসার পর উনি নামাজ পড়া শুরু করে। আমি দেখতেছি উনি নামাজ পড়তেছে, আর আমার খুব ক্লান্ত লাগতেছে গোসল করার পর। তো একটু মশারি তলে ভিতরে গিয়ে একটু মানে মাথাটা শোয়ালাম যেন একটু ঘুমাই। তো আমি ভাবলাম যে সারাদিন তো মেহনত করা হয়েছে, তো কোনো তো বড় সাথী পাইলাম না। উনি মনে হয় এলাকার সাথী, ওনার সাথে একটু কথা বললে ভালো হয়, যেহেতু ঘুম আসতেছে না, এখন কি করব। তো আমি দেখতেছি ওনার নামাজ কখন শেষ হয়। তো যখন ওনার নামাজ শেষ হলো, তখন আমি মশারির ভিতর থেকে বের হয়ে তার সঙ্গে কথা বলার জন্য তার পাশে গিয়ে বসলাম। তো সালাম ফিরে ফেলছেন উনি, এখন জিকির মানে হাতের কড়ি গুনতেছেন, জিকির করতেছেন, আমি দেখে বুঝতে পারছি। তখন আমি ইশারায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিলেন। পরে আমি জিজ্ঞাসা করলাম, হযরত আপনি কি এই মসজিদের সাথী? তো উনি কোনো আমাকে রিপ্লাই দিল না। উনি উঠা খাড়ায় গেল, খাড়ায় আমাকে মনে হইতেছে যে একটা রাসেল ভাই ইশারা দিল যে তুমি আমার পিছে পিছে আসো। তো আমিও কেমন জানি মনে হইতেছে যে একটা ধাঁধার ভিতরে পড়ে গেছি। উনি হাঁটা শুরু করলো, আমিও তার পিছে পিছে হাঁটা শুরু করলাম। তো উনি এরকম থাই গ্লাস পের হয়ে বারান্দায় চলে গেছে, আমিও তার পিছে পিছে মানে যাওয়া শুরু করলাম। এই অবস্থায় রাসেল ভাই যখন সে সেকেন্ড বারান্দাটা পার হয়, তখন আমি মনে হইতেছে যে আমি তার সাথে কেন জানি পারতেছি না, তার সাথে তাল মিলাইতে পারতেছি না তার পিছু পিছু। তো সে যখন সেকেন্ড বারান্দা চলে যায়, তখন আমি থাই গ্লাস এরকম খুলে সেকেন্ড বারান্দায় যাই, কিন্তু সেকেন্ড বারান্দার পর ওনাকে আমি আর দেখতে পাইতেছি না। দেখলাম যে উনি তৃতীয় বারান্দায় চলে গেল, অজুখানা চলে গেছে। অজুখানার ওইখানে কেচি গেটে যখন সামনে গেল, তখন উনি জানি কিরকম ভাবে কেচি গেট থেকে বের হয়ে গেল, মানে বাতাসের সাথে, যেটা রাসেল ভাই বাতাস মনে হচ্ছে যে মানে উনি জাস্ট কেচি গেট ভেদ করে চলে গেছে। তো আমার চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি এগুলো কি দেখতেছি। দেখলাম উনি আস্তে 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 বাতাসের সাথে 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 নদী, ওই নদীর উপর দিয়ে আস্তে করে চলে ভ্যানিশে গেল। আচ্ছা, এই দৃশ্য দেখার পর আসলে আমি তো মানে বুঝতে পারতেছি না যে আমি এখন কি পাবো। আমি যে পরিমাণ ভয় পাইছি, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে আমি যে দৌড়ায়া যে মসজিদের ভিতরে যাব, আমার এই শক্তিটা পর্যন্ত ছিল না রাসেল ভাই। আমার শরীর মানে মনে হইতেছে যে না, আমি আর পারবো না। তো এই অবস্থা আমি ওইখানে শুয়ে পড়ি। যে আমার মনে হইতেছে যে আমি সেন্সলেস হয়ে যাবো। এই অবস্থা আমি ওইখানে শুয়ে পড়ি। তো যখন ফজরের আজান দেয়, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসে, তখন উনি আমাকে অজুখানায় পায়, যে অজুখানায় একটা ছেলে এখানে শুয়ে আছে, যে বেডিং ভিতরে, অথচ সে এখানে শুয়ে আছে কেন? তো উনি আমাকে ডাক দিল যে কি হয়েছে তোমার? তো উনি আমার চেহারা দেখে বুঝতে পারছে যে রাসেল ভাই আমার সাথে কিছু একটা ঘটছে। তো উনি আমার চেহারা দেখার পর বলতেছে, ভয় পাইছো? আমি বললাম যে জি হ্যাঁ, ভয় পাইছি। কি দেখছো? আমি বললাম যে একটা লোককে দেখলাম, উনি আসলো, উজু করলো, নামাজ পড়লো। ওনার সাথে আমি কথা বললাম যে আপনি মসজিদের সাথী কিনা, এই আশা বিষয়ে জিজ্ঞাসা করার জন্য কথা বললাম। তো উনি আমার কোনো কথা উত্তর না দিয়ে সোজা এরকম কেচে গেটের ভিতর দিয়ে বাতাসের সাথে বের হয়ে গেছে। তো এটা দেখে আমি ভয় পেয়েছি। ভয় পাও না? পরে উনি আমাকে মানে দোয়া কালাম পরে আমার বুকে ফু দিয়ে দিচ্ছেন। পরে আমি নিজের বেডিং এ গিয়ে শুয়ে পড়ি। তো এই ঘটনাটা আমি কাউকে রাসেল ভাই জানাই নেই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, এবং পরের দিন তো আপনার কোন একজন বন্ধু? হ্যাঁ, এটা আমারই এক বন্ধু, নাম পারভেজ। ওর সাথে এই ঘটনাটা ঘটে। তো ও এরকম যে ফজরের নামাজের আগে, মানে আমরা তো একই মসজিদে, একই মসজিদে। তো ও আমাকে বলতেছে, মানে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে ও আমাকে ডাকতেছে। আচ্ছা, যে তুষার ওঠ। আমি বললাম যে কি হয়েছে? বলে যে দোস্ত ভয় পাইছি, তুই একটু ওঠ, আমি তো একা একা টয়লেটে যেতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই টিস্যু নে ভাই, আমার কাছে তো টিস্যু শেষ হয়ে গেছে, আমি উঠতেছি। তো ও উঠার পরে বলতেছে কি হয়েছে, ভয় পাইছিস কেন? তো ও টয়লেটে গেছে। ও টয়লেটে যাওয়ার জন্য আমাকে ডাক দিছে, তো আমি উঠছি। ও আর আমি একসাথে টয়লেটে গেছি। তো যাওয়ার পর আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কি রে, কি দেখে ভয় পাইছিস? তো আমি যখন উঠি, আমি ভাবছিলাম যে হয়তো আরো কেউ উঠছে। তো আমি মসজিদের ডান কোণায় দেখি যে নাইম নামের একটা ছেলে, আমাদেরই মসজিদের সাথী, মানে আমাদের জামাতের সাথী। তো ও
ফতুয়া পড়া মানে সুন্নতি গেঞ্জি যেটাকে বলে, হুম হুম। হ্যাঁ, টুপি ছাড়া নামাজ পড়তেছে। তো আচ্ছা। ওর কাছে অবাকের বিষয় না, যেহেতু তাহাজ্জুদে উঠছে, হয়তো বা গরম লাগতেছে, হ্যাঁ ফতুয়া সুন্নতি গেঞ্জি টুপি ছাড়া নামাজ পড়তে পারে স্বাভাবিক। আচ্ছা তো ও টর্চ মেরে মেরে মশার ভিতর দেখতেছে যে আর কেউ উঠছে কিনা। তো ও যখন মসজিদের বাম প্রান্ত থেকে ডান প্রান্ত ক্রস করছে, দেখছে ওর নামাজ শেষ। তো ও নাইমকে বলতেছে, নাইম নাইম তুই একটু দাঁড়া, আমি আমি টয়লেটে যাব। তো ওর কোনো কথা রেসপন্স না দিয়ে নাইম পাঞ্জাবিটা কাঁধে ঝুলে হাঁটা শুরু করছে। তো ও ওর পিছু পিছু হাঁটা শুরু করছে, দাঁড়া দাঁড়া আমিও টয়লেটে যাব। এই অবস্থায় ও যখন ও এরকম মসজিদের প্রথম বারান্দা ক্রস করে, ওর সাথে তাল মিলাইতে পারে নাই। তো যখন সে একদম শেষ বারান্দায় গিয়ে দেখে যে ও নাই, ভ্যানিশ। তো এইটা দেখে ও আরো ভয় পায়। আচ্ছা। এই ছিল ঘটনা।